রুচিকা ছুটতে ছুটতে সারিবদ্ধ ঘরগুলির মধ্যে ঢোকার চেষ্টা করতে লাগলো। সব দরজা বন্ধ ছিল, একটাও দরজা খুলল না। তখন সে এদিক ওদিক ছুটতে লাগলো, আর ছায়াটাও ওকে তাড়া করতে লাগলো। রুচিকা দেখল ওই সারিবদ্ধ বন্ধ দরজাগুলোর মধ্যে থেকে একটা আলোর রশ্মি বেরিয়ে আসছে। তখন সে সেই আলোর রশ্মিটার দিকে ছুটতে লাগলো নিজেকে বাঁচাবার জন্য। সে দেখতে পেল একটা ঘরের দরজার একটা পাল্লা খোলা, আর আলোটা সেই ঘর থেকেই বেরোচ্ছিল। রুচিকা কোনো কিছু না ভেবে ওই ঘরে ঢুকে সে দরজা বন্ধ করে তালা লাগিয়ে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং সে মাটিতে বসে পড়ল। রুচিকা তখন খুব হাঁপাচ্ছিল, ওর গলা শুকিয়ে গেছিল, কিন্তু গলা ভেজাবার মতো একটু জল কোথাও সে দেখতে পেল না। ওই সময় তার পেটে একটা যন্ত্রণা অনুভব করে, পরে সেই যন্ত্রণাটা বাড়তে শুরু করে। ও তখন পেছনের দেওয়ালে মাথাটা ঠেকিয়ে চোখ বন্ধ করে খানিকক্ষণ বসে রইল। হঠাৎ ওর মনে হলো চারপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে। সাহস করে ধীরে ধীরে চোখ খুলতেই সে দেখতে পেল এক অদ্ভুত মহিলা তার দিকে তাকিয়ে আছে। খেয়াল করে দেখল সেই মহিলার পা দুটো উপরে এবং তার মুখটা নিচে। তার লম্বা ধূসর নোংরা চুল, রক্তের মতন লাল দুটো চোখ, সে এক ভয়ানক রূপ। হঠাৎ ওই মহিলা রুচিকার উপর প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। সেই ভৌতিক চিৎকারের প্রতিধ্বনি ঘরের চারপাশে ছড়াতে শুরু করল। আলোগুলো কাঁপতে শুরু করল। সে বন্ধ ঘরে যেন ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। সে ভৌতিক হাসির প্রতিধ্বনি আরও বাড়তে থাকল। রুচিকা কান বন্ধ করে বসে থাকার চেষ্টা করল, কিন্তু পারল না। সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। অনেকক্ষণ কেটে যাওয়ার পর রুচিকার জ্ঞান ফেরে। তখন সে দেখে সে তার নিজের ঘরে বিছানায় শুয়ে। তখন সে অবাক হয়ে ভাবতে থাকলো যে ও নিজের ঘরে এলো কি করে, সে কি স্বপ্ন দেখছিল। এইসব কথা সে বিছানায় শুতে শুতে ভাবতে থাকলো। ঠিক ওই সময় তার আশেপাশে চাকরদের কথা শুনতে পেল। আগে এই ঘটনাগুলো সাধারণত গর্ভাবস্থা 5 মাসের পরে মাইয়াদের সাথে ঘটেছিল। এটি তো এত তাড়াতাড়ি শুরু হওয়ার কথা না। হ্যাঁ, এবার এই ঘটনাটা অনেক আগেই ঘটেছে। এই কথোপকথন শুনে রুচিকা বেশ ভয় পেয়ে গেল। ঘটনাটি তাকে অবাক করে দিয়েছিল। চাকরদের এই আলোচনা শুনে তার মনে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। রৌনকের কি আমাকে এখানে রেখে যাবার পিছনে অন্য কোনো পরিকল্পনা আছে? চাকররা কোন মেয়েদের কথা বলছিল? সবই রুচিকার বোধশক্তির বাইরে। হঠাৎ ও নিজেই কৌতূহলে একজন চাকরকে জিজ্ঞাসা করল, মালাদি, পিসিমণিকে দেখছি না। জানি না, পিসিমণি ফেরেননি এখনো। রুচিকাদি, তুমি বিশ্রাম নাও, আমি তোমার খাবারটা তৈরি করি। কোনো অসুবিধা হলে আমায় ডাক দিও, কেমন? এই বলে মালাদি বাকি চাকরদের নিয়ে রান্নাঘরে চলে গেল। রুচিকা তখন তার বিছানার পাশে রাখা ফোনটাকে নিয়ে রৌনককে ফোন করার চেষ্টা করতে থাকলো। The number you are trying to call is currently not reachable. Please try again later.
you are trying to call is currently not reachable. Please try again later. কিন্তু কিছুতেই রৌনকের ফোনে আর পাওয়া গেল না। রুচিকা দেখল যে পরিস্থিতি খুব একটা ঠিক দিকে চলছে না। যে করেই হোক তাকে এই জায়গা ছাড়তে হবে। সে কাউকে বিশ্বাস করতে আর পারছে না। তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। চারিপাশে পুরো নিস্তব্ধ। রুচিকা দেখল বাড়ির সব চাকররা তাদের কাজে ব্যস্ত। পিসিমণিকেও দেখা যাচ্ছে না। রুচিকা বুঝল এটাই চরম সুযোগ এইখান থেকে পালাবার। তখন সে নিজের ঘরে গিয়ে তার বিছানায় পড়ে থাকা ফোন আর তার অল্প কিছু টাকা পয়সা নিয়ে চুপি চুপি সিঁড়ি দিয়ে নেবে বাড়ির সেই জীর্ণ লোহার গেটের দিকে চলতে থাকলো। চলার পথে সে এদিক ওদিক তাকিয়ে দেখে নিল যে কেউ ওকে দেখতে পেল না তো। সে কোনো মতে সেই বাড়ির জীর্ণ লোহার গেট থেকে বেরিয়ে একটা কাঁচা রাস্তা ধরে দৌড়তে শুরু করে দিল। পালিয়ে যাওয়া ছাড়া নিজেকে আর নিজের সন্তানকে বাঁচানোর আর কোনো ভালো উপায় সে পেল না। রুচিকা ওই সন্ধেবেলা অন্ধকারের মধ্যে কাঁচা রাস্তা দিয়ে যেতে লাগলো। হঠাৎ তার মনে হলো কেউ তাকে ফলো করছে। রুচিকা তখন তার ফোনের ফ্ল্যাশ লাইটটা একটু তুলে দেখলো পেছনে কেউ নেই। রুচিকার ভয় লাগলো। ও আরও জোরে হাঁটতে থাকলো। হঠাৎ রুচিকার মনে হলো রুচিকার ঠিক ঘাড়ের কাছে কেউ ধারালো কিছু জিনিস দিয়ে আঘাত করল। ঘাড়ে হাত দিতেই সে দেখতে পায় প্রচুর রক্ত। সে যন্ত্রণায় চিৎকার করতে লাগে। তখনই সে পেছন ঘুরতেই দেখে ওই কালো ছায়ামূর্তি তার দিকে এক ভয়ানক রূপ ধরে তেড়ে আসছে। সে বুঝতে পারল যে ওই ছায়ামূর্তিটি ওকে একবার ঘাড়ে আঘাত করেছে। সে ভয় পেয়ে সামনের দিকে প্রাণপণে ছুটতে লাগল। সে সেই কাঁচা রাস্তাটা ধরে দৌড়তে দৌড়তে দেখতে পেল বিশাল বড় একটা মাঠ। সেই মাঠটার চারপাশে অনেক গাছপালা। আর সেই কাঁচা রাস্তাটা মাঠের মুখ কেটে চলে যাচ্ছে। মাঠটার ঠিক একটু আগে ও দেখতে পেল একটা মন্দির। এদিকে মালাদি রুচিকার জন্য খাবার এনে দেখে রুচিকা ঘরে নেই। তখন সে বাইরে বেরিয়ে সেই বড় দালান আর পাশের ঘরগুলোতে হন্য হয়ে খুঁজতে থাকলো। কোথাও রুচিকাকে দেখতে পেল না। তখন মালাদি লক্ষ্য করল রুচিকার জামা কাপড়গুলো যেমনকার তেমনই আছে, কিন্তু ফোন আর টাকার ব্যাগটা নেই। বুঝতে পারল যে রুচিকা পালিয়ে গেছে। তখন সে পিসিকে এই কথাবার জানানোর জন্য পিসির কাছে গেল, কিন্তু পিসিও ঘরে নেই। সে তখন তনু বলে আরেকজন চাকরকে বলল, এই তনুদা শোনো, রুচিকা বৌদি ঘরে নেই গো। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও বৌদিকে দেখতে পাইনি। পিসিও নেই। তুমি একটা কাজ করো, দুজন সাথীকে নিয়ে বাইরের দিকে যাও তো। আমার মনে হচ্ছে পালিয়েছে বৌদি। মালাদি, এই সন্ধ্যায় আমি ওদের নিয়ে বেরোবো, কিন্তু ওই রক্ত পিশাচিনিটা তো বাইরেই আছে। ও বুঝতে পারলে আমাদেরকে মেরে ফেলবে।
একটা কাজ করো, পিসি আমাদের ওই তাবিজ দিয়েছিল না, ওই তাবিজ নিয়ে বেরিয়ে পড়ো। পিসি নিশ্চয়ই রক্ষা করবে আগের মতো। ভয় পেও না, বেরিয়ে পড়ো। ঠিক আছে মালাদি, আমরা দুজনকে নিয়ে আর তাবিজ নিয়ে বেরিয়ে পড়ছি। সাবধানে যাও। এই বলে তনুদা তার দুই সাকরেতকে নিয়ে রুচিকাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তনুদার হাতে একটা টর্চ লাইট আর বাকি সাকরেতদের হাতে একটা হারিকেন আর একটা টর্চ লাইট। ওই নিয়ে তারা ওই কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে থাকলো। হঠাৎ দেখে হারিকেনের আলোটা নিভে গেল, কিন্তু চারপাশে কোনো হাওয়া ছিল না। ওরা একে অপরের দিকে ভয় পেয়ে তাকাতে লাগলো। তাদের মধ্যে একজন টর্চের আলোটা সামনে করতেই চিৎকার করে হাঁক দিল, দাদা বাঁচতে চাইলে তাবিজ বার করো, সামনে দেখো, তাড়াতাড়ি সামনে দেখো। তনুরা দেখল ওই পিশাচিনী তাদের দিকে খুব দ্রুত গতিতে ছুটে আসছে। তনুদা তখন তাবিজ বার করার আগেই একটা সাকরেতের ওপর পিশাচিনীটা আক্রমণ করে দিয়েছিল। সেই দেখে তারা ভয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। তখন তারা সব আলাদা হয়ে যায়। তনুদা শুনতে পেল আরেকজন সাকরেতের গলা। তনুদা বুঝতে পারল তার দুই সাকরেতের মধ্যে আর কেউই জীবিত নেই। তনুদা সেই কাঁচা রাস্তা দিয়ে তাবিজটা সামনে রেখে টর্চ জ্বালিয়ে আতঙ্কের মধ্যেই সামনের দিকে হাঁটতে থাকল রুচিকাকে ধরার উদ্দেশ্যে। রুচিকা দৌড়তে লাগলো সেই মন্দিরটার দিকে। হঠাৎ তার মনে হলো সে একটা জলের মধ্যে পা দিল। সে তখন তার পায়ের দিকে মোবাইলের ফ্ল্যাশলাইটটা দিতেই দেখল তার পাটা রক্তে লাল। আর দেখল যে ও যেটাকে জল ভেবেছিল সেটা জল নয়, কাঁচা রাস্তার বড় গর্তের মধ্যে জমে থাকা রক্তের ওপর দিয়ে সে দৌড়ে যাচ্ছিল। রুচিকা তখন আতঙ্কে তাকাতে থাকলো সব দিকে। সে দেখতে পেল তার ঠিক পেছনে কিছু দূরে ওই পিশাচিনীটা তার দিকে তেড়ে আসছে। ও উঠে দাঁড়াতেই ওর হাতের কনুইতে ফোঁটা রক্তের বিন্দু টপ টপ করে পড়তে থাকলো। তখন সে আস্তে আস্তে মাথাটা উপরে তুলতেই দেখল একটা গাছের ডালে পিসির রক্তমাখা মৃতদেহ উল্টো করে ঝুলে আছে, ক্ষতবিক্ষত অবস্থায়। সেই দেখে রুচিকা ভয় পেয়ে চিৎকার করে প্রাণপণে দৌড়তে লাগলো মন্দিরটার দিকে। কিছুক্ষণ দৌড়তেই দেখে যে একটা লাইট ওর দিকে ওর ডান পাশ থেকে এগিয়ে আসছে। রুচিকা বুদ্ধিমতী, ও বুঝতেই পেরে গেছিল যে ওই লাইট কার, মানে ওই বাড়ির লোকজন তাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। সে এইসব উপেক্ষা করেই মন্দিরটার দিকে দৌড়তে লাগলো। শেষ পর্যন্ত সেই মন্দিরে ঢুকে সে লুকিয়ে পড়ল। ও দেখল যে ওই লাইটটা পেছনে চলে যায় আর ওই পিশাচিনী মন্দিরের কিছু দূরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ লুকিয়ে থাকার পর রুচিকা দেখল যে লাইটটা নেই আর ওই পিশাচিনী শান্ত হয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ রুচিকা ওই মন্দিরের ভিতরে লুকিয়ে বসে থাকলো আর প্রার্থনা করতে থাকলো যে সে যেন নিজেকে আর নিজের সন্তানকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। হঠাৎ
সে মন্দিরের এক পেছনের জানলা থেকে দেখতে পেল একটা বড় হাইওয়ে, যেখানে অনেক গাড়ি যাতায়াত করছে। হাইওয়েটা ছিল মাঠের শেষ প্রান্তে দুটি তাল গাছে পার করে। রুচিকা তখনই মন্দির থেকে বেরোবার সিদ্ধান্ত নিল। সে আগে চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রাণপণে ছুটতে লাগলো সেই হাইওয়েটার দিকে। হাইওয়েতে পৌঁছতেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, একটু জলের সন্ধান করছিল, কিন্তু হাইওয়েতে কোনো দোকান কাছে পেতে ছিল না। তখন অনেক গাড়িকে ও হাত দেখাতে শুরু করলো সাহায্যের জন্য, কিন্তু কেউ ওকে দেখে গাড়ি থামাতে চাইল না। তখন একটা লাল গাড়ি ওর হাতের ইশারা দেখে দাঁড়িয়ে পড়ল। গাড়িতে এক ফ্যামিলি ছিল, হাজব্যান্ড, ওয়াইফ এবং তার 2 ছেলে মেয়ে। রুচিকা সেই গাড়িটির দিকে যেতেই অজ্ঞান হয়ে পড়ল। ওই ফ্যামিলিটি গাড়ি থেকে বেরিয়ে রুচিকার মুখে চোখে জল দিতে লাগল। তখন রুচিকার জ্ঞান ফিরল। তার জ্ঞান ফিরতেই সব ঘটনা তাদের খুলে বলতে থাকলো। তখন ওরা বলল যে তারাও কলকাতাতেই যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কলকাতাতেই যাচ্ছিলাম, চলুন আপনাকে আমরা পৌঁছে দিচ্ছি। কলকাতাতে পৌঁছে পুলিশের কাছে গিয়ে সব ঘটনা শোনান আপনি। বাই দ্য ওয়ে, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি যাদবপুরে। তাহলে যাদবপুর থানাতে কমপ্লেনটা দেওয়াটাই ভালো, কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। পরের দিন সকালে রুচিকা ওই ফ্যামিলিটার সাথে যাদবপুর পুলিশ স্টেশনে পৌঁছায়। পুলিশকে সব ঘটনা খুলে বলল, আর রৌনাকে পুরো ডিটেলস মানে ছবি, ফোন নাম্বার পুলিশের কাছে জমা দিল। রুচিকা ওই ফ্যামিলিকে কি করে ধন্যবাদ জানাবে সে তার শব্দ খুঁজে পাচ্ছিল না। তারপর সে পুলিশের গাড়িতে করে তার সেই যাদবপুরের ফ্ল্যাটে চলে এলো। রুচিকার সাথে থাকার মতো কেউই ছিল না। মানসিকভাবে ওই ঘটনা থেকে বেরোনো ওর জন্য অতটা সহজ ছিল না। সে ভেঙে পড়েছিল, সে মানসিক অবসাদে ভুগছিল। একদিন সকালে খবরের কাগজে একটা হেডলাইন চোখে পড়ল। খবরটা পড়তে রুচিকা তার মনের জোর ফিরে পেল, কিন্তু খবরটা বেশ ভয়াবহ। রৌনক পুলিশের হাতে ধরা পড়েছে। পিসিমণি বলে যার পরিচয় সে দিয়েছিল, উনি আদৌ রৌনকের আত্মীয়ই নন। উনি নাকি কালো জাদু করতেন। আর তার জন্য ওনার রক্তের দরকার ছিল, তাও আবার অন্তঃসত্ত্বা মহিলাদের। আর রৌনক ঠিক একইভাবে 10 জন মহিলাকে সেই পিসিমণির হাতে তুলে দিয়েছিল। তাদের মধ্যে প্রত্যেকেই অন্তঃসত্ত্বা ছিল এবং এখন তারা সকলেই মৃত। পিসিমণির সেই গলা কাটা দেহ যেখানে রুচিকা দেখেছিল সেখান থেকে পুলিশ উদ্ধার করে। সেই কাঁচা রাস্তা ধরে বাড়িটির দিকে এগোতেই পুলিশ 3টে মরদেহ একই রকম গলা কাটা অবস্থাতেই পায়। বাড়িটির ভেতরে বাকি 3 জন সেবিকাদের মৃতদেহ পাওয়া যায়, তাদের গলাতেও সেই রহস্যময় কাটা দাগ। বাগানে একটা জায়গায় মাটি খুঁড়তেই
পুলিশ 3টে কঙ্কাল উদ্ধার করেছে, একজন প্রাপ্তবয়স্ক মহিলা আর 2টো ছোট বাচ্চা। অনেক ইনভেস্টিগেশনের পর জানা যায় যে সেই কঙ্কালগুলো আর কারণ না, রৌনকের স্ত্রী আর তার 2 বাচ্চা। গল্পটা পড়ে রুচিকা চুপ ছিল। তবে আজ ভয় বা কষ্টে নয়, নিজেকে আর নিজের হবু সন্তানকে বাঁচিয়ে নিতে পেরে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। কয়েক মাস পর রুচিকার এক পুত্র সন্তানের জন্ম হয়। আজ এই ঘটনাটার প্রায় 8 বছর কেটে গেছে। রুচিকা এখন সিঙ্গেল মাদার। রুচিকা ঘটনাটা প্রায় অনেকটাই ভুলে গেছে, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে আজও তার ছেলের প্রত্যেক রাতে একটাই বায়না, ওমা আমার প্লিজ ওই ছায়াওয়ালা নির্জন বাড়িটার গল্পটা বলো না গো।